দর্শক, আপনারা লক্ষ্য করছেন ভাইরাল জুটি তিশা মুস্তাকের ডিভোর্স হবে আজকে এবং তারা আদালতে যাচ্ছে এবং কি ঘটনা ঘটলো। আপনি ভাইবেন না যে কোন রকম সারাসারি গেল তিশা 10 লাখ টাকা পাবে। তিশা পাবে না ঘোড়ার ডিমটাও, মুস্তাকের যে দুইটা অন্ডকোষ রয়েছে সেটাও পাবে না তিশা। এটা হচ্ছে বাস্তব কথা। দুজনের ভিতরে শেষ দেখা দেখে নিচ্ছেন দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মেয়েটা যখন রাতে এই বেটার সাথে যায় বেডরুমে, এটা এত বড় একটা দামড়ার মতো মানুষকে দেখে তো ভয় পাওয়ার কথা ভাই। আর ওকে কিভাবে কিস করে, কিভাবে টানা 3 ঘন্টা নির্যাতন করেছিল, আমার এখনো মনে আছে। অত্যাচার করে শারীরিক এবং। দর্শক, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে একজন বয়স্ক পুরুষের সঙ্গে একজন যুবতী মেয়ে কখনোই সংসার করতে পারবে না। তখন কিন্তু আপনারা অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছিলেন, কিন্তু দর্শক আসলে এখন কি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কিং মুস্তাক এবং তিশাকে নিয়ে আপনারা অনেকেই অনেক রকমের পজিটিভ কমেন্ট করেছিলেন, অনেক রকমের পজিটিভ কথা বলেছেন, কিন্তু অবশেষে আসলে কি হলো সেই বিষয়টা কিন্তু এখন আজকের ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারা আবারও ভাইরাল হওয়ার জন্য, আবারও লোক সমাজে মুখে মুখে আসার জন্য কি কি কাজ করতেছে সেটাই কিন্তু আপনারা আজকে ভিডিওটিতে দেখতে পারবেন। সো দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং কিছু তথ্য জমা আছে, সেই তথ্যগুলো আগে দেখে নেব। টানা 3 ঘন্টা নির্যাতন করেছিল, আমার এখনো মনে আছে। অত্যাচার করে শারীরিক এবং মানসিক। একটা 18 বছর মেয়ের গায়ে তার বাবা কখনোই হাত তুলতে পারেন না। মানুষ বলছিল না কেন সে এই মেয়েটা দোতলা ছাদ থেকে পালিয়েছে, আমি এই নির্যাতন থেকে বেঁচে উঠতে দোতলা ছাদ থেকে পালিয়েছি। আমি যখন ছাদ থেকে লাফ দিচ্ছিলাম, আমার লাফ দিতে গিয়ে বুক কাঁপছিল, মনে হচ্ছিল হয়তো লাফ দিতে পারবো না। কিন্তু যখনই চিন্তা করেছিলাম পিছনের কথা, যে আমি যখন কালকে সকালের দিনটা শুরু হবে, সে অত্যাচার দিয়ে শুরু হবে, সে অত্যাচারের মুখে আমি আবারও পড়বো, তাই আমি সেই কথা চিন্তা করে দ্রুত সেখান থেকে লাফ দিই এবং লাফ দিয়ে দ্রুত চলে আসি ঢাকার মধ্যে। আমার বাবা আমাকে যখন ঠাকুরগাঁয়ে নিয়ে যায় আমাদের এইসব কাহিনী জানার পরে, তখন সে আমাকে অমানসিক ভাবে, যেটা আমার জানা মতে বা আমার স্বল্প জ্ঞান যা বলে, কিন্তু তিনি আমাকে অমানসিক ভাবে মারে। এবং ঢাকায় আসার পর আমার স্বামী খন্দকার মুস্তাক আহমেদ আমাকে ডাক্তার দেখিয়েছেন। আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমি সেখানে নির্যাতিত হতাম। যখনই বাসায় যেতাম, বাবা মায়ের মাঝে সম্পর্ক ভালো ছিল না। তারাও কখনো কখনো কোনো কিছু না নিয়ে বাসায় একটা ভেজাল থাকতো, কোনো কিছু নিয়ে নানা রকম গন্ডগোল চলতো। আমি সেই গন্ডগোলের মাঝে নিজের মতো করে বেড়ে উঠতাম, নিজের মতো করে পড়তাম, নিজের মতো সময় স্পেন্ড করতাম। কখনো আমি বাসায় এক মুহূর্ত থাকতে চাইতাম না, কারণ আমি বাসায় যতক্ষণই থাকবো ততক্ষণই আমাকে নানা বিষয় নিয়ে কথা শুনতে হতো। আমি তখন আপনাদেরকে আমার শরীরের যে ক্ষতটা খুলে দেখাতে পারবো না যে আমার বাবা আমাকে ওখানে মেরেছিল। যেদিন আমি ঠাকুরগাঁ থেকে আসি, গাড়ি থেকে নামার পরে মোস্তাক আমাকে জিজ্ঞেস করে, তোমার এখানে কিসের দাগ ছিল? এখানে তখন একটা দাগ ছিল, আমার এখানে পুরো রক্ত জমাট দিতে কালো দাগ হয়ে গেছে। আমার বাবা আমাকে ফেসের মধ্যে মেরেছিল। আমি তাকে প্রথমে কিছুই বলতে চাইনি, হাজার ফ্যামিলির কথা তো আমি প্রথমে এসে মুখ ফুটে বলতে পারছিলাম না, কিন্তু পরে সে যখন জিজ্ঞেস করে আমি তাকে সত্যি কথা বলেছি। আমার শরীরের সব জায়গায় দাগ ছিল, আমি কোনো মিথ্যা কথা বলছি না। একটা মেয়ে এই পরিস্থিতির শিকার না হলে তার ফ্যামিলিকে অবশ্যই ছোট করবে না বা তাদের নামে এই ধরনের কোনো ক্লেম দিবে না। আমি বারবারই বলেছি যে আমি তার কাছে টাকার জন্য আসিনি, আমি সেই মানুষটাকে ভালোবেসে এসেছি। এই কথাগুলো আসলে আমি এর আগে কখনোই কোনো ইন্টারভিউতে বলিনি কিংবা বলতে চাইনি, কারণ আমি আমার পরিবারকে কোথাও ছোট করতে চাইনি। কিন্তু যেটা সত্যি, যে কথা বারবারই উঠে আসছে, সবাই বলছে যে আমি নাকি লোভে পড়ে তার কাছে এসেছি, তার সম্পত্তির জন্য এসেছি, কেন একটা পরিবারকে ছেড়ে তার কাছে থাকতে এলাম, এরকম নানা প্রশ্ন আসছে। আসলে আমি আমার পরিবারে খুব ভালো ছিলাম না। প্রত্যেকটা পরিবারে পরিবেশে ভিন্ন ভিন্ন হয়। আমার পরিবারে আমার বাবা একটু ইম্পোর্টেড বিজনেস করেন, সে একটু তার মতো আলাদা থাকে, আমি আমার মতো, আর মা মায়ের মতো। কেউ কারোর সাথে থাকে না, আমরা যেমন ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো হয়, আমরা একসাথে কখনো ছুটি হলে ঘুরতে গেলাম বা কখনো ফ্রি হলে বাবা মা একসাথে বসে গল্প করলাম, একসাথে বসে এক টেবিলে খাবো, এরকম আমাদের সাথে কখনোই হয়নি। আমার সাথে তো কখনোই না। আমার বাবা একদিন আলাদা ভাবে থাকেন, মা একটু তার মতো থাকেন, কিন্তু আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই থাকি। কখনো ফ্যামিলির সাথে আলাদা ভাবে বসে থাকা, তাদের সাথে একটু মনের কথা খুলে বলা, একসাথে টাইম স্পেন্ড করা, সেটা এদের জ্বালা যন্ত্রণার জন্য ফেসবুকে ঢুকতে পারতেছি না। কেউ হচ্ছে চুরি করে ভাইরাল, কেউ সমকামিতা করে ভাইরাল, কেউ বিয়ে করে ভাইরাল, কেউ সুগার ডাডির হাত ধরে ভাইরাল। আমি চাই এই তৃষার মতো সন্তান যেন বাংলাদেশে কোনো ঘরে না হোক। বুইড়া মারা গেলে মেয়েটা সুন্দর করে আরেকটা জনকে বিয়ে করবে, তখন ওই বুইড়ার টাকা পয়সা সবই হচ্ছে মেয়ের। মানুষ বাংলাদেশের মধ্যে এখন সর্বোচ্চ 60 বছর বেঁচে থাকে, তাহলে বুইড়ার তো অলরেডি এক পা কবরে চলে গেছে, তাই না? এরা এই সাহসটা কোথায় পায় যে ডাক্তার সাবরিনা, তারপর ভালোবাসা তৃষার ওদের বই বের করছে? ওদেরকে লেখার পারমিশন দিচ্ছে কে? আমি এটা জানতে চাচ্ছি। ওদের বই পড়ে কি আমি শিখবো যে কিভাবে বুয়া সার্টিফিকেট বানায়? কোন সে বই বের করে অশ্লীলতা ছড়াচ্ছে, জঘন্য। এদের কোনো ক্লাস নাই। এই মেয়েটা যখন রাতে এই বেটার সাথে যায় বেডরুমে,
এটা এত বড় একটা দামড়ার মতো মানুষকে দেখে তো ভয় পাওয়ার কথা ভাই। আর ওকে কিভাবে কিস করে কিভাবে, আমি ভাই এটাই বুঝি না। এই মানুষটা, এর দাঁত নাই বুইড়ার কিছু না, একে কিভাবে এদিকে তাকাই কিভাবে। সাবরিনা, ইভেন হচ্ছে গিয়ে মোস্তাক, তিশা, ওদের বই কিনা থেকে একদমই বিরত থাকবেন। নিজেরা ভালোবেসে বিয়ে করলে সেটা নিজের বেডরুম পর্যন্ত রাখতো, কখনো পাবলিককে দেখাইতো না। মিম খান, হ্যাঁ পরিবেশ অনেক ভালো লাগতেছে। এবারই ফার্স্ট, এর আগে কখনো আসা হয় না। খুঁজতেছি যদি ওরকম ভালো কোনো বই চোখে পড়ে তখন কিনা ট্রাই করি। পছন্দ একজন লেখকের নাম বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আসলে ওরকম বই পড়ি না, কেউ যদি পড়ে পড়ে শোনায় ভালো লাগে, বাট নিজের পড়লে অনেক বোরিং লাগে। হ্যাঁ, বইমেলায় কিছু ইউটিউব ফেসবুকে কিছু ভাইরাল ইস্যু আছে, এইগুলো নিয়ে আপনি কি মনে করেন? আমার কাছে আসলে এই নামগুলো একটা বিরক্তকর ব্যাপার। এদের জ্বালা যন্ত্রণার জন্য ফেসবুকে ঢুকতে পারতেছি না, আর এদের থেকে শিক্ষণীয় কোনো কিছু মনে করতেছি না। এদের কোনো কিছু বই যদি মানুষ কিনে, আমার মনে হয় এটা সমাজের জন্য খারাপ। কারণ এই একটা লোক যে বিয়ে করছে একটা 60 বছরের লোককে, এটা শিক্ষণের কোনো কিছুই না। এটাকে আসলে ভালোবাসা বলে না। আসলে মেয়েটারও দেশে এটাই বলবো, যে মেয়ে নিজেকে নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না, সে অ্যাটলিস্ট কোনো ছেলেকে বা একটা বুড়া ব্যাটাকে সে কীভাবে ভালোবাসবে, আমি সেটাই আসলে বুঝি না, তাই না? আর এটা আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর। এটা ওদেরকে দেখতেও আসি নাই, পার্সোনালি ওদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এই নামগুলোই বিরক্তকর। এদের থেকে হিরো আলম ভালো আছে, একদমই পরিবেশ নষ্ট করতেছে। এদেরকে বইমেলাতে ঢুকতে দেওয়াটাই ঠিক না আমার মতে। তারা তাদের বেডরুমে কি হচ্ছে সেটা তো তাদের পাবলিককে দেখানোর কিছু নাই। বিয়ে করতে ভালোবেসে ওকে ফাইন, জনগণের সামনে এভাবে ফ্লাশ করা, ইভেন হচ্ছে গিয়ে কথা বলা, এগুলো কোন ধরনের ফাইজলামি? বিয়ে করতে ভালোবেসে ওকে ফাইন, এটা বেডরুমে রাখো, কিন্তু বেডরুমের ব্যাপার মানুষকে দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে কথা বলতেছে, মানুষকে উস্কানিমূলক ইন্টারভিউ দিচ্ছে, এগুলো খুব খারাপ। এটা আসলে কিছু লোক আছে, কেউ হচ্ছে চুরি করে ভাইরাল, কেউ সমকামিতা করে ভাইরাল, কেউ বিয়ে করে ভাইরাল, কেউ সুগার ডাডির হাত ধরে ভাইরাল। এখন বর্তমানে বাংলাদেশে ভাইরাল হচ্ছে একটা ট্রেন্ডিং। হ্যাঁ, যে যেভাবে পারে ভাইরাল মানে হইতে পারলেই হয়েছে। এখন কে বুড়া বেটাকে ধরে বিয়ে করো, কে হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে ভাইরাল হইতে পারলে হচ্ছে মানে মানুষ পপুলার হয়ে যায়। ঠিক আছে, ওদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল হওয়া, এখানে বিয়ে টিয়ে কোনো কিছুর ব্যাপার না। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের মতামত কি? আর মানে বর্তমান সময় কিন্তু এই যে এইরকম কাহিনী অনেকেই হয়ে যাচ্ছে, অনেকের বেলায় কিন্তু এরকম কাহিনী ঘটতেছে যে বয়স্ক পুরুষের সঙ্গে বর্তমান সমাজের ইয়াং যে নারীরা আছে তারা কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছে টাকা পয়সা দেখে, এমন কথা বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, এই যে ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখানো হলো, তিশা মোস্তাকের কাহিনী আপনারা সকলেই জানেন। এই বিষয়গুলো দেখে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি করে মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপলোড করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।